প্রিয় শিক্ষার্থীরা, আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব এইচএসসির হিসাব বিজ্ঞান প্রথম পত্রের ঢাকা বোর্ড 2023-এর একটি গুরুত্বপূর্ণ সৃজনশীলের সমাধান। এটার ক দাগে বলা আছে যে কন্ট্রা দাখিলার জাবেদা প্রস্তুত করো। এখন আমার বুঝতে হবে কোনগুলা কন্ট্রা এন্ট্রি বা বিপরীত দাখিলা। কন্ট্রা এন্ট্রির আরেকটি নামই হচ্ছে বিপরীত দাখিলা। মূলত আমাদের কন্ট্রা এন্ট্রি হচ্ছে দুইটি, একটি হচ্ছে ব্যাংকে জমাদান, আরেকটি হচ্ছে ব্যাংক হতে উত্তোলন। এই দুটি মূলত কন্ট্রা এন্ট্রি। কন্ট্রা এন্ট্রি হতে হলে অবশ্যই ব্যাংক এবং নগদকে প্রভাবিত করতে হবে। ব্যাংক এবং নগদ যদি প্রভাবিত হয় তাহলে হচ্ছে কন্ট্রা এন্ট্রি। তাহলে যদি আমরা ব্যাংকে জমাদান করি, এটা যদি জাবেদা দাখিলা করি, তাহলে ব্যাংকে টাকা বৃদ্ধি পেয়েছে, ব্যাংক হিসাব ডেবিট, আর নগদ টাকা হ্রাস পেয়েছে, তাহলে নগদ হিসাব ক্রেডিট। তাহলে নগদ এবং ব্যাংক এই দুইটিকে প্রভাবিত করেছে, তাহলে এটা একটা কন্ট্রা এন্ট্রি। সেমভাবেই ব্যাংক হতে উত্তোলন যদি বলা থাকে ব্যবসার প্রয়োজনে ব্যাংক হতে উত্তোলন বা শুধু ব্যাংক হতে উত্তোলন, যে কোনো একটা অ্যামাউন্ট দেওয়া আছে, তাহলে ব্যাংকে থেকে আমরা টাকাটা উত্তোলন করছি ব্যবসার প্রয়োজনে, এতে করে ব্যবসার নগদ টাকা বৃদ্ধি পেয়েছে, তাহলেও কিন্তু হবে নগদ হিসাব ডেবিট, আর ব্যাংকের টাকা হ্রাস পেয়েছে কারণ ব্যাংক থেকে আমরা তুলে নিয়েছি, তাহলে ব্যাংক হিসাব ক্রেডিট। তাহলে এটিও হচ্ছে একটি কন্ট্রা এন্ট্রি, কারণ নগদ আর ব্যাংক শুধু এই দুইটি উপাদানকে এখানে প্রভাবিত করেছে। তাহলে আমরা খুব সহজেই এই দুইটি লাইন যদি একটু রপ্ত করতে পারি তাহলে বুঝে নেব যে কোনটি কন্ট্রা এন্ট্রি বা বিপরীত দাখিলা। এখন এখানে বলেছে যে কন্ট্রা এন্ট্রি বা যেগুলো বিপরীতে গেলে তার জাবেদা প্রস্তুত করো। আমাদের লেনদেনগুলো থেকে আমাদের খুঁজে বের করতে হবে কোনগুলো আসলে কন্ট্রা এন্ট্রি। এখন আমরা খুঁজবো লেনদেন থেকে। তাহলে এখানে আমরা 4 তারিখ দেখতে পাচ্ছি যে প্রাপ্য হিসাব হতে প্রাপ্ত চেকটি ব্যাংকে জমা দেওয়া হয়েছিল। আমি কিন্তু এখানে লিখিয়ে দিয়েছিলাম যে ব্যাংকে জমাদান বা চেক ব্যাংকে জমাদান। এখানে প্রাপ্য হিসাব হতে আমি অনেক আগেই একটা চেক পেয়েছিলাম, হতে পারে এটা 1 সপ্তাহ বা 15 দিন বা 5 দিন এরকম আগে। এই চেকটি আমি এখন ব্যাংকে জমা দিয়েছি, তাহলে কিন্তু এটা প্রাপ্য হিসাবের সাথে সম্পর্ক নেই। এখন যেহেতু আমি চেকটা ব্যাংকে জমা দিয়েছি, তাহলে আমার জাবেদা হবে এরকম যে ব্যাংক হিসাব ডেবিট আর নগদ হিসাব ক্রেডিট, কারণ আমি কিছুদিন আমার হাতে এটা রেখেছি। তাহলে জাবেদা হবে ব্যাংক হিসাব ডেবিট আর নগদ হিসাব ক্রেডিট। আমি আগেই বলেছি নগদ আর ব্যাংকে যদি প্রভাবিত করে তাহলে কন্ট্রা এন্ট্রি। তাহলে 4 তারিখ হচ্ছে আমাদের কন্ট্রা এন্ট্রি। তারপরে খেয়াল করে দেখতে পাচ্ছি যে 30 তারিখ বলা আছে যে হাতে নগদ 4000 টাকা রেখে অবশিষ্ট টাকা ব্যাংকে জমা। মানে আমার অঙ্ক করার শেষে বা আমাদের লেনদেন সংগঠিত হওয়ার পর দিন শেষে যে টাকা থাকবে সেই টাকা থেকে শুধুমাত্র 4000 টাকা হাতে রেখে বাকি টাকাটা আমাদের ব্যাংকে জমা দিয়ে দিব। কথা আমি ধরে নিলাম যে 40,000 টাকা আমাদের দিন শেষে নগদ হাতে রইল। আমরা চিন্তা করলাম যে 40,000 থেকে শুধু আমরা 4000 টাকা হাতে রাখবো আর বাকি 36,000 টাকা আমরা ব্যাংকে জমা দিয়ে দেবো। তো এরকমটাই বুঝিয়েছে যে শুধু হাতে রাখবে 4000 টাকা আর বাকি টাকাটা বা অবশিষ্ট টাকা ব্যাংকে জমা দেবে। তাহলে ব্যাংকে জমা দিলে এটা কন্ট্রা এন্ট্রি। ব্যাংক হিসাব ডেবিট, নগদ হিসাব ক্রেডিট। তাহলে এই পুরো উদ্দীপক থেকে আমরা 4 তারিখ এবং 30 তারিখ দুইটা কন্ট্রা এন্ট্রি পেয়েছি। এখন এই দুইটারই শুধু আমরা জাবেদা দাখিলা দিলে দেবো। তাহলে 4 তারিখটা হবে এরকম, যেহেতু ব্যাংকে জমা দেওয়া হয়েছে তাহলে ব্যাংকে টাকা বৃদ্ধি পাবে, নগদ টাকা হ্রাস পাবে। তাহলে আমি 4 তারিখের জন্য জাবেদা দেবো এরকম যে সালটা ছিল আমি সালটা উল্লেখ করব। এখানে সাল বলা ছিল 2022 এবং মাসটা উল্লেখ করব এবং 4 তারিখ লিখব। লেখার পরে যেহেতু ব্যাংকের টাকা বৃদ্ধি পেয়েছে আমরা লিখব ব্যাংক হিসাব ডেবিট, আর আমাদের নগদ টাকা যেহেতু হ্রাস পেয়েছে লিখব নগদ হিসাব ক্রেডিট। আর এখানে চেকটা আসলে প্রাপ্য হিসাব থেকে যা পেয়েছিলাম সেটাই হবে। তাহলে প্রাপ্য হিসাব থেকে আমরা চেকটা পেয়েছিলাম 11,500 টাকার। তাহলে আমরা এখন লিখব 11,500 টাকা, এখানে লিখব 11,500 টাকা। তারপরে বাকি রইল শুধু আমার 30 তারিখেরটা। এটাও বলা হচ্ছে অবশিষ্ট টাকা আমরা ব্যাংকে জমা দিব। তাহলে ব্যাংকে টাকা বৃদ্ধি পায়, ব্যাংক হিসাব ডেবিট আর নগদ হিসাবে হবে ক্রেডিট। তাহলে আমরা 30 তারিখ এখানে লিখব। তাহলে এখানে লিখব ব্যাংকের টাকা যেহেতু বৃদ্ধি পেয়েছে লিখব ব্যাংক হিসাব ডেবিট, আর নগদ টাকা হ্রাস পেয়েছে লিখব নগদ হিসাব ক্রেডিট। আর অ্যামাউন্টটা আসলে আমি জানি না, এখানে বলা নেই। তাহলে আমার খ করে তারপরে এখানে অ্যামাউন্টটা বলতে হবে আসলে আমার কাছে কত নগদ টাকা ছিল এবং আমি কি পরিমাণ আমি ব্যাংকে জমা দিয়েছি। তাহলে এটা এখানে আমরা রেখে দেব। খ করার পরে খ থেকে এনে শুধু আমরা অ্যামাউন্টটা এখানে বসিয়ে দেবো, তাহলে আমাদের করা কমপ্লিট হয়ে যাবে। এখন আমরা সলিউশন করবো এটার খ দাগ। ক্ষয়েতে বলা আছে যে একটি 2 ঘর নগদ অঙ্ক প্রস্তুত করো।
তাহলে 2 ঘর নগদ নম্বরটি আমাদের প্রস্তুত করতে হবে। তাহলে 2 ঘর নগদ নম্বরের গড়টি হবে এরকম যে একটা থাকে প্রাপ্তির পাশ আর একটা থাকে প্রদানের পাশ। প্রাপ্তির পাশে গড়টি হবে তারিখ, প্রাপ্তি, রসিদ নং, প্রতিদিন পৃষ্ঠা, নগদ টাকা, ব্যাংক টাকা। যেহেতু 2 ঘর নগদ বই 2টি টাকার ঘর হবে। সেমভাবে প্রদানের পাশে হবে যে তারিখ, প্রদান, ভাউচার নং, প্রতিদিন পৃষ্ঠা, নগদ টাকা, ব্যাংক টাকা। এই পক্ষটাকে প্রাপ্তির পক্ষটাকে বলা হয় ডেবিট পাশ এবং প্রদানের পক্ষটা বলা হয় ক্রেডিট পাশ। এই 2 ভাগে মূলত আমাদের নগদান বইটা 2 ঘর নগদান বইটা বিভক্ত। লেনদেনগুলো বিশ্লেষণ করে যদি মনে হয় আমার টাকা পাওয়া গেছে বা প্রাপ্তি হয়েছে তাহলে এই দিক দিয়ে লিখব। আর যদি মনে হয় আমার টাকা প্রদান হয়েছে বা প্রতিষ্ঠান থেকে পরিশোধ করেছি বা টাকা কমেছে তাহলে আমরা লিখব এই প্রদানের পাশে। এখানে নির্দিষ্ট করে কোনো তারিখ বলা নেই, আমার প্রত্যেকটি তারিখই নিতে হবে। তাহলে একদম শুরু থেকে শুরু করতে হবে। প্রথমেই আমাদের সালটা লিখে নিতে হবে উভয় পাশে 2022, এই দিক দিয়ে লিখতে হবে 2022 জুন। জুনের আমরা 1 তারিখ দিব। এখানে বলা আছে নগদ উদ্ধৃত, মানে আমার নগদ ব্যালেন্স আছে আমাদের 18,000 টাকা। নগদ উদ্ধৃত প্রতিষ্ঠানজনক সম্পদ, আর সম্পদ হলে আমাদের ডেবিট পাশে লিখতে হয়। তাহলে 1 তারিখকে আমরা লিখব ব্যালেন্স বিডি। এটাই নিয়ম যে নগদ উদ্ধৃতকে ব্যালেন্স বিডি লিখতে হয়। আর ব্যালেন্স বিডি হচ্ছে আমাদের নগদ 18,000 টাকা। আমরা নগদের কলমে লিখলাম 18,000 টাকা। কিন্তু ব্যাংক জমা অতিরিক্ত কিন্তু একটি দায় প্রতিষ্ঠানের জন্য। দায়টা আমাদের তাহলে অবশ্যই ক্রেডিট পাশে দেখাতে হবে। এটা অঙ্কের নিয়মই যে সম্পদ আমাদের দেখাতে হবে ডেবিট পাশে, আর দায়টা ক্রেডিট পাশে। তাহলে আমরা আবার জুনের 1 তারিখ লিখবো এই দিক দিয়ে লিখবো ব্যালেন্স বিডি। ঠিক আছে, আমরা দায়ের পরিমাণটা লিখবো ব্যাংকের কলমে 15,000 টাকা। এই ছিল 1 তারিখের বন্টনটা। সম্পদটা লিখেছি ডেবিট পাশে, দায়টা লিখেছি ক্রেডিট পাশে। তারপরে 2 তারিখ বলা আছে যে প্রাপ্য হিসাব হতে নগদ আদায় 8,000 টাকা এবং চেক মারফত আদায় হচ্ছে 11,500 টাকা। তাহলে এখানে বলা আছে যে প্রাপ্য হিসাব থেকে আমরা 2 তারিখে টাকাটা পেয়েছি, তাহলে অবশ্যই এটা এই প্রাপ্তির দিক দিয়ে কাজটা হবে আমাদের 2 তারিখটি। যেহেতু প্রাপ্য হিসাব থেকে আমরা পেয়েছি, এই দিক দিয়ে বিবরণে করে লিখবো বা প্রাপ্তির ঘরে লিখবো আমরা প্রাপ্য হিসাব। এখন বলা আছে নগদ আদায় করেছি 8,000 টাকা এবং চেক বাবদ আমরা আদায় করেছি 11,500 টাকা। হ্যাঁ, এখন স্পষ্ট আদায় বলা আছে, ইনস্ট্যান্ট আমরা আদায় করেছি। তাহলে এটা আসলে চেক মারফত যেহেতু আমরা আদায় করেছি ইনস্ট্যান্ট নগদের সাথে, তাহলে আমরা পুরোটাকে নগদ হিসাবে বিবেচনা করতে পারি। আমরা ব্যাংকের কলমে না দিলেও পারি। তাহলে একসাথে আমরা যদি যোগ করি 11,500 আর 8,000 টাকা হচ্ছে আমাদের 19,500 টাকা। আমরা নগদের কলমে এটা নগদ হিসাবে বিবেচনা করে লিখতে পারি। হ্যাঁ, তারপরে হচ্ছে 4 তারিখ বলা হচ্ছে প্রাপ্য হিসাব হতে প্রাপ্ত চেকটি ব্যাংকে জমা দেওয়া হচ্ছে। এই যে আমরা 2 তারিখ যে পেয়েছিলাম চেকটি, তাহলে 2 তারিখের চেকটি ছিল 11,500 টাকা। এই 4 তারিখে এসে আমরা এই চেকটি ব্যাংকে জমা দিয়েছি। তাহলে যেহেতু 4 তারিখ আমরা এই চেকটি ব্যাংকে জমা দিয়েছি, এটা যদি আবেদন করি তাহলে এরকম হবে ব্যাংক হিসাব ডেবিট, কারণ ব্যাংকের টাকা বৃদ্ধি পেয়েছে। আর আমার যেহেতু নগদ টাকা হ্রাস পেয়েছে, কারণ এটা আমি চেকটা আমার হাতে রেখে তার বেশ কয়েকদিন পরে জমা দিয়েছি, তাহলে এটি কন্ট্রাক্টরি। ব্যাংক হিসাব ডেবিট হবে আর নগদ হিসাব ক্রেডিট হবে। এটা কন্ট্রাক্টরি হওয়ার কারণ হচ্ছে এই চেকটি আমি আরও অনেক আগে পেয়েছি, বেশ কিছুদিন আমি হাতে রেখেছি, যার জন্য এটা নগদের সাথে পুরোপুরি কানেক্টেড। তাহলে ব্যাংক হিসাব ডেবিট হবে, নগদ হিসাব ক্রেডিট হবে। আর অ্যামাউন্ট হবে 11,500 টাকা। অ্যামাউন্ট হবে 11,500। তাহলে কন্ট্রাক্টরি উভয় পাশে কাজ হয়। তাহলে আমার এই 4 তারিখ এদিক দিয়ে হবে, প্রাপ্তির পাশে হবে, 4 তারিখ আমার প্রদানের পাশেও হবে। উভয় পাশে আমাদের এই 4 তারিখের কাজটা হবে। তাহলে আমি যদি ডেবিট পাশের কাজটা করি তাহলে আমার লিখতে হবে এদিক দিয়ে বিপরীত নাম নগদ। তাহলে 4 তারিখে আমি এদিক দিয়ে লিখবো নগদ এবং কন্ট্রাক্টরি যেহেতু আমি সি লিখে দেবো। আমি কাজ তো করছি ডেবিট পাশে, তাহলে আমি ব্যাংকের কলামে লিখবো 11,500 টাকা। সেমভাবে যখন আমি ক্রেডিট পাশের কাজটা করবো নাম ব্যবহার করবো উল্টাটা, মানে নগদ। তাহলে 4 তারিখে এদিক দিয়ে আমি লিখবো নগদ, কিন্তু কাজ তো আমি এদিক দিয়ে আমাদের নগদ লিখতে হবে না, আমি যেহেতু নগদের কাজটাই করব লিখতে হবে ব্যাংক। তাহলে আমি 4 তারিখ লিখবো ব্যাংক এবং এখানে লিখবো সি মানে কন্ট্রাক্টরি। কিন্তু কাজ তো করছি আমি নগদ আনে ক্রেডিট পাশে, তাহলে টাকাটা লিখবো নগদের কলমেই 11,500 টাকা। এই ছিল মূলত আমাদের কন্ট্রাক্টরির কাজটা 4 তারিখের। আচ্ছা, 4 তারিখের পরের তারিখটা হচ্ছে 9 তারিখ। 9 তারিখ বলা আছে
যে পণ্য ক্রয় 28,000 টাকা, যার মধ্যে 9,000 টাকা নগদে পরিশোধ। তাহলে পণ্য ক্রয় করা অর্থে আমার একটি ব্যয় হয়েছে, তাহলে ব্যয় হলে আমাদের অবশ্যই এটা প্রদানের পাশে হবে। তাহলে আমরা লিখব 9 তারিখ, আর এই দিক দিয়ে লিখব ক্রয় হিসাব। আর আমার ক্রয়টা হয়েছিল, টোটাল ক্রয় ছিল 28,000, কিন্তু মাত্র 9,000 টাকা আমি নগদে পরিশোধ করেছি। তাহলে আমি নগদের ঘরে লিখব 9,000 টাকা। এই ছিল 9 তারিখের কাজ। 9 তারিখের পরে আমার কাজ হচ্ছে 20 তারিখ। 20 তারিখ বলা আছে চেক মারফত বিল পরিশোধ করেছি 2,000 টাকা। তাহলে চেক মারফত বিল পরিশোধ, এটা একটা আমার ব্যয় বা প্রদানের দিক দিয়ে লিখতে হবে। তাহলে লিখি চেক মারফত আমি বিল পরিশোধ করেছি, লিখব বিল হিসাব। আর তারিখটা ছিল আমার 20 তারিখ, আর টাকার পরিমাণ ছিল 2,000 টাকা। 20 তারিখ 2,000 টাকা, যেহেতু চেকে বলা আছে আমি অবশ্যই এটা ব্যাংকের কলামেই লিখব। 20 তারিখের পরবর্তী তারিখ হচ্ছে 27 তারিখ। 27 তারিখ বলা আছে চেক মারফত প্রদেয় বিল পরিশোধ 10,000 টাকা। তাহলে আমার 27 তারিখ আমার প্রদান হয়েছে, তাহলে 27 তারিখটাকে আমি এই দিকেই লিখব। আর প্রদান করেছি আমি প্রদেয় হিসাবকে, মানে পাওনাদারকে লিখব প্রদেয় হিসাব। আর অ্যামাউন্টটা ছিল টোটাল 10,000 টাকা, ব্যাংকের কলামে লিখব 10,000। 27 তারিখের পরের তারিখ হচ্ছে 30 তারিখ। 30 তারিখ বলা আছে হাতে নগদ 4,000 টাকা রেখে অবশিষ্ট টাকা আমার ব্যাংকে জমা রাখতে হবে। তাহলে 4 তারিখ 30 তারিখ এটা আমার একটু কনফিউশনিং। তাহলে হাতে নগদ আমি রাখবো 4,000 টাকা, এটাকে বলা হয় ব্যালেন্স সিডি। আমি হাতে রাখবো 4,000 টাকা, এটাকে বলবো ব্যালেন্স সিডি। আর ব্যালেন্স সিডি অবশ্যই আমার ক্রেডিট পাশে হবে ব্যালেন্স সিডিটা। তাহলে এই দিক থেকে আমার 30 তারিখের কাজটা আমি একটু এখানে স্পেস রেখে 30 তারিখের কাজটা অগ্রিম করে নেব। এখানে লিখে নেব ব্যালেন্স সিডি। ব্যালেন্স সিডি আমি কত রাখবো? 4,000 টাকা, এটা অগ্রিম আমি এই রেখে দেবো, কারণ যেহেতু বলা আছে যে নগদ 4,000 টাকা আমার হাতে রাখতে হবে, আর বাকি টাকা ব্যাংকে জমা দেবো। যার জন্য আমি অগ্রিম আকারে এক প্রকার এখানে ব্যালেন্স সিডি 4,000 টাকা লিখে নিয়েছি। এখন হচ্ছে আমার যুগবিজ্ঞের পালা। যুগবিজ্ঞের পালা বলতে বুঝিয়েছি যে আমার ডেবিট পাশের অ্যামাউন্ট অবশ্যই বেশি ক্রেডিট পাশের থেকে, তাহলে ডেবিট পাশের যোগফলটা আমি আগে নামাবো। তাহলে যোগফলটা যদি আমি আগে নামাই, দেখতে পাচ্ছি ডেবিট পাশে ব্যালেন্স হচ্ছে আমাদের দুইটি। প্রথম ব্যালেন্সটি 18, তারপর হচ্ছে 19,500, আর এই দুইটা যদি যোগ করি আমার হবে 37,500। তাহলে নগদের যে যোগফলটা বেরোলো তা লিখলাম। এখন চিন্তা করে দেখলাম যে ব্যাংকের এদিক দিয়ে শুধু রয়েছে 11,500 টাকা, কিন্তু আমাদের এই দিক দিয়ে আমাদের ব্যাংকে কিন্তু অনেক টাকা দেখতে পাচ্ছি। এখানে অনেক টাকা, এখানে 15, 2,000, 10, তাহলে এই দিক দিয়ে বেশি ব্যাংকের দিকটা। তাহলে আমি আগেই আমার এই ক্রেডিট পাশের ব্যাংকের যোগফলটা নামিয়ে নেব। তাহলে 15,000, এখানে হচ্ছে 10,000, 25, আর এখানে হচ্ছে 2, তাহলে হচ্ছে 27,000 টাকা হচ্ছে আমার ব্যাংকে ক্রেডিট পাশে। যে দিক দিয়ে বেশি টাকা সেদিক দিয়ে প্রাধান্য বেশি, সেই কাজটা আগে করতে হয় নিয়ম। তাহলে নগদের দিক দিয়ে বেশি ছিল, এই কাজটা আগে করেছি। এখন ব্যাংকের কাজটা এই দিক দিয়ে বেশি, তাহলে আগে লিখলাম। যেহেতু নগদের টাকাটা এই দিক দিয়ে বেশি, এই বেশি টাকাটাই আমার এই দিক দিয়ে লিখবো। তাহলে এখানে ছিল 37,500, আমি এই দিক দিয়ে লিখবো 37,500। এখন 37,500 যে লিখলাম, এই তিনটা ব্যালেন্স যোগ করলে তো আমি 37,500 পাবো না। তাহলে আমার করণীয় কি? এই 37,500 থেকে এটাও বাদ দিব, এটাও বাদ দিব, এটাও বাদ দিব, বাদ দিয়ে যা থাকবে তা আমি এখানে লিখব, কারণ এই টাকাটা আমার কাজ আছে। এখন বলতে পারো কী কাজ? তারা কিন্তু প্রশ্নে বলে দিয়েছিল যে এই যে অবশিষ্ট টাকাটা, এই যে অবশিষ্ট টাকাটা 4,000 টাকা রাখার পরে অবশিষ্ট টাকাটা ব্যাংকে জমা দিয়ে দাও। তাহলে এখন কিন্তু আমি অবশিষ্ট টাকাটা পেয়ে যাব। আসলে কত টাকা আমার অবশিষ্ট? 4,000 টাকা রাখার পরেও আমার কত টাকা থাকে, এই থাকা টাকাটা আমি ব্যাংকে জমা রাখবো। এজন্য আমার এই কাজটা করতে হবে। তাহলে কী করব? এই 37,000 টাকা থেকে আমার এই তিনটা ফিগার বাদ দিব, তাহলে আমি অবশিষ্ট টাকাটা পাবো। তাহলে আমরা অবশিষ্ট বাবদ পাচ্ছি 13,000 টাকা। মানে এই টাকাটা থেকে এই 4,000, 9,000, 11,500 বাদ দেওয়ার পরে আমরা পাচ্ছি 13,000। এই 13,000 টাকাটাই আমাদের ব্যাংকে জমা দিতে হবে। এটাকেই বলা হয় অবশিষ্ট টাকা। এটাকে ব্যাংকে জমা দিতে হবে 30 তারিখ। তাহলে এটা আবার কন্ট্রাক্টের মধ্যে পড়ে গেল। এই টাকাটা স্পষ্ট বলা ছিল
যে 200 টাকা ব্যাংকে জমা দাও, তাহলে এটা একটা কন্ট্রা এন্ট্রি আবার 30 তারিখ। তাহলে তো আমরা জানি কন্ট্রা এন্ট্রি 2 দিক দিয়ে কাজ হয়, এই জন্য আমি জায়গাটা এখানে স্পেস রেখেছি। তাহলে আবার এখানে লিখবো 30 তারিখ। সেমভাবেই আমার প্রাপ্তির পাশেও আমি লিখবো এদিক দিয়ে আবার 30 তারিখ লিখবো, কারণ কাজ আছে। তাহলে এই দিক দিয়ে যেহেতু 13,000 টাকা নগদের ঘরে, এই দিক দিয়ে যেহেতু 13,000 টাকা নগদের ঘরে, তাহলে আমি কি এখানে আবার নগদ লিখবো? না, নগদের কাজ করলে নগদ লেখা যায় না। তাহলে এখানে যদি টাকাটা নগদের করো, আমি এখানে বিপরীত নাম হিসেবে লিখবো ব্যাংক। এটা হচ্ছে অঙ্কের নিয়ম। আর এখানে সি দিয়ে বুঝিয়ে দেবো কন্ট্রা। আর এই দিক দিয়ে যদি ব্যাংক হয়, তাহলে এই দিক দিয়ে তো কোনো সময় আমাদের ব্যাংক লেখা যাবে না, বিপরীত নাম লিখতে হবে, কারণ কন্ট্রাক্ট কাজটা এরকম। তাহলে এখানে যদি ব্যাংক হয়েছে, তাহলে আমি এখানে লিখবো নগদ, এখানে লিখবো নগদ, এখানে সি লিখে দিকে বুঝিয়ে দেবো এটা কন্ট্রাক্টরি। এখন এখানে লিখেছি নগদ, আমি টাকা কোনো সময় নগদ এখানে লিখতে পারবো না, কন্ট্রাক্টরি কাজ হচ্ছে বিপরীত। তাহলে এখানে নাম যেহেতু এখানে নগদ হয়েছে, তো আমি টাকাটা লিখবো এখন ব্যাংকের করে। এখন ব্যাংকের করে কত লিখবো? আমার কন্ট্রাক্টরির পরিমাণ কত ছিল? 13,000 টাকা। এই যে লিখলাম 13,000 টাকা, মানে যত টাকা আমি ব্যাংকে জমা দিব। এই ছিল মূলত আগ পিসের কাজটা। এখন আমার বাকি রইল শুধু এই ব্যাংকের কলমের যোগফল নামানো। এখানে ব্যাংকে যোগফল ছিল 27,000, যেহেতু এখানে বেশি ছিল, এই বেশিটা আমি আগে নামিয়েছি। আর এই বেশিটাই আমার এখন নিয়ম অনুযায়ী আমার প্রাপ্তির পাশে আনতে হবে। তাহলে লিখি এখানে 27,000 টাকা লিখলাম। এই ব্যালেন্সগুলো যদি যোগ করি 11,000, এখন হচ্ছে 13,000, তাহলে হবে 24,500, 24,500। আর এখন হচ্ছে 27,000, তাহলে এখানে অবশ্যই একটু শর্ট আছে, এই শর্টটা আমার লিখতে হবে। আর এখানে শর্ট হচ্ছে আমাদের 2,500 টাকা। এখানে ব্যাংকের কলমে শর্ট আছে 2,500, এই শর্টটাকেই বলা হয় ব্যালেন্স সিডি। এখানে লিখবো আমরা ব্যালেন্স সিডি। আর এই ব্যালেন্স সিডি হচ্ছে আমাদের 2,500, আর সিডি অলওয়েজ আমাদের হয় 31 তারিখ। এটা হচ্ছে অঙ্কের নিয়ম, 31 তারিখ বা 30 তারিখ। এখন আর একটু কাজ শুধু বাকি, এই সিডিটাকে এই দিক দিয়ে বিডি করতে হবে। তাহলে এই সিডির টাকাকে আমি পরবর্তী মাসের 1 তারিখ বিডি করবো, লিখবো ব্যালেন্স বিডি, টাকা হবে 2,500 টাকা। তাহলে কোন করে লিখবো আমরা এটাকে? ব্যাংকের করে আমি লিখবো 2,500 টাকা। সেমভাবে এই দিকতে মানে প্রধানের পাশে আমার ব্যালেন্স সিডি কত ছিল? 4,000 টাকা। তাহলে এই সিডিটাকে আমার অবশ্যই এই দিক দিয়ে আমাদের বিডি করতে হবে পরবর্তী মাসের 1 তারিখ। পরবর্তী মাসের 1 তারিখ ব্যালেন্স বিডি করতে হবে, লিখবো ব্যালেন্স বিডি। আর টাকা হবে 4,000 টাকা, নগদের কলমে হবে 4,000 টাকা। এই ছিল মূলত আমাদের আজকের যে 2 ঘন্টার সলিউশন। এখন গদাকে বলা আছে যে 2, 4, 9 এবং 20 তারিখের লেনদেনগুলো জাবেদা দাখিলা দাও। তাহলে আমরা একটা জাবেদা করব। আমরা জাবেদা গটি করলাম এবং তারিখগুলো লিখে নিলাম যে 2, 4, 9, 20। একটা হচ্ছে ডেবিট পক্ষ, একটা হচ্ছে ক্রেডিট পক্ষ। এখন দেখবো আমাদের 2 তারিখের লেনদেনের মধ্যে আসলে মূলত কী বলা ছিল। এখানে 2 তারিখ বলা আছে যে প্রাপ্য হিসাবতে নগদ আদায় 8,000 এবং চেক মারফত আদায় হচ্ছে 11,500। যেহেতু আমরা প্রাপ্য হিসাব থেকে আমরা আদায় করেছি, তাহলে আমরা এটা বলতে পারি যে এটা একদম নগদের সাথেই চেকটা পাওয়া গেছে, তাহলে একটি বাহক চেক। তাহলে এই বাহক চেকটাকে আমরা নগদের সাথে তুলনা করতে পারি। যেহেতু নগদের সাথে তুলনা করতে পারি, তাহলে আমরা সরাসরি বলতে পারি নগদান হিসাব ডেবিট আর প্রাপ্য হিসাব ক্রেডিট। আর অ্যামাউন্টটা একসাথে লিখব। অ্যামাউন্টটা হচ্ছে 19,500। অ্যামাউন্টটা হচ্ছে 19,500, মানে নগদ টাকাটা আর আমাদের চেকের টাকাটা একসাথে আমরা লিখে নিলাম। আমরা ধরে নিলাম চেকটি হচ্ছে বাহক চেক, যেটা আমরা নগদ সমতুল্য বলতে পারি। আর ব্যাখ্যাটা তোমরা কষ্ট করে একটু নিয়ে লিখে নিও। তারপরে হচ্ছে 4 তারিখ। 4 তারিখ বলা ছিল যে প্রাপ্য হিসাবে হতে প্রাপ্ত চেকটি ব্যাংকে জমা দেওয়া হলো। তাহলে যেহেতু এটা কিছুদিন আমাদের হাতে রয়েছে, তারপরে জমা দিয়েছি ব্যাংকে, তাহলে ব্যাংক হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট, আর টাকা আগেরটাই হবে। তাহলে এখন যাবে তাহলে লিখবো আমরা, যেহেতু ব্যাংকের টাকা আমাদের বৃদ্ধি পেয়েছে, ব্যাংক হিসাব ডেবিট, আর নগদ টাকা হ্রাস পেয়েছে, নগদান হিসাব হবে ক্রেডিট, আর টাকা হবে 11,500। তারপর হচ্ছে 9 তারিখ। 9 তারিখ বলা আছে পণ্য ক্রয় করেছি টোটাল 28,000 টাকা, যার মধ্যে আমার 9,000 টাকা নগদে পরিশোধ করা হচ্ছে, আর বাকি টাকাটা এখনও বাকি রয়ে গেছে। তাহলে ক্রয় আমরা জানি অলওয়েজ ক্রয় ডেবিট হয়। তাহলে ক্রয় যদি ডেবিট হয়,
ক্রয় হিসাব লিখবো ডেবিট, নগদে ক্রয় করেছি নগদ টাকার হ্রাস পেয়েছে নগদান ক্রেডিট, আর কিছু টাকা আমার বাকি রয়েছে তাহলে লিখবো পাওনাদার বা প্রদেয় হিসাব ক্রেডিট। টোটাল ক্রয়ের পরিমাণ ছিল 28,000, লিখলাম ক্রয় 28,000। নগদে আমি দিয়েছি মাত্র 9,000 টাকা, তাহলে লিখলাম 9,000 টাকা নগদের কলামে। আমার কাছে তারা কিন্তু এখনও 19,000 টাকা পায়, আর যেটা পায় সেটা হচ্ছে পাওনাদার, তাহলে পাওনাদার হিসাবে আমি লিখলাম 19,000 টাকা। ব্যাখ্যাটা তোমরা দিয়ে দিও। তারপর হচ্ছে শুধু 20 তারিখ বাকি রইল। 20 তারিখ বলা আছে যে চেক মারফত বিদ্যুৎ বিল পরিশোধ, তাহলে বিল হিসাব বা বিদ্যুৎ বিল হিসাব ডেবিট, আর চেক মারফত যেহেতু আমরা বলতে পারি ব্যাংক হিসাব ক্রেডিট। তাহলে এখানে উল্লেখ করব বিদ্যুৎ বিল হিসাব ডেবিট, আর চেক মারফত যেহেতু লিখব ব্যাংক হিসাব ক্রেডিট। আর অ্যামাউন্ট ছিল 2,000 টাকা, আমরা 2,000 টাকা ডেবিটে এবং ক্রেডিটে লিখে নিব। এই ছিল মূলত আমার জাবেদা গদাগের।